আওয়ামী লীগের পক্ষে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, লেখালেখি করেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বহুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। হয়তো এই অস্থিরতাটা একেবারে 5 আগস্টের পর থেকেই ছিল। এই অস্থিরতার উত্তরণে আমি আজকে আমার 4টা অবজারভেশনের কথা বলবো। অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ ভেঙে যাবে, আওয়ামী লীগের নেত্রী কোনো ডিসিশন দিচ্ছেন না, আওয়ামী লীগের পুনর্গঠন দরকার এবং আওয়ামী লীগের শত্রুরা সক্রিয়। এগুলো প্রতিটা কথাই সত্য, কিন্তু আওয়ামী লীগের যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তাদের মধ্যে যদি একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমস্যাটা থাকবে না। আর ঐক্যটা তো প্রতিষ্ঠিত করা খুব কঠিন। সেই জন্য যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদের জন্য আমি আমার 4টা অবজারভেশন দিচ্ছি। এই 4টা অবজারভেশনের মধ্যে প্রথমটা হলো যে আপনার এনসিপি নামে যেই বিষ বাংলাদেশে তৈরি হয়েছে, সেই বিষের প্রতি যদি কোনো অ্যাক্টিভিস্টের কোনো ধরনের সহমর্মিতা থাকে, তাহলে সেই অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের বন্ধু হওয়ার কোনো কারণ নাই। কারণ দেখুন, এনসিপিকে কিন্তু অনেকেই ভালো চোখে দেখে, খারাপ চোখে দেখে, কিন্তু 24-এর জঙ্গি উত্থান পুরোপুরি এনসিপির মাধ্যমে হয়েছে। চিন্তা করুন, যদি নাহিদ, সার্জিস, হাসনাত, যার অনেকগুলা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল, এরা যদি ফোরফ্রন্টে না থেকে কথার কথা জঙ্গি মাসুদ সামনে থাকতো, কিংবা জামাতের কোনো নেতা সামনে থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করতে পারতো না। ফলে এনসিপির নাহিদ ভালো কি মন্দ, তারপরে সেখানে যারা নামে একটা মেয়ে ছিল, সে ভালো কি মন্দ, আর একটা মেয়ে সে ভালো কি মন্দ, এগুলো আসলে আমাদের দেখার কোনো সুযোগ নেই। প্রথম কথা হলো, এনসিপির মাধ্যমে বাংলাদেশের সমূহ ক্ষতি হয়েছে। আজকে বাংলাদেশের যেই দুরবস্থা সৃষ্টি হয়েছে, এই দুরবস্থার জন্য কিন্তু সম্পূর্ণরূপে একেবারে সবার আগে কিন্তু এনসিপিকে দায়ী করতে হবে। এই এনসিপির প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নাই। তবে যারা দেখান অনলাইনে, তাদের যে সবাই যে তারা তো দাবিও করেন না যে আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, অনেকেই করে না, কেউ কেউ করে না। তা আপনারা নিজে আওয়ামী লীগের সমর্থক হয়ে ওদেরকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? বরঞ্চ এদের ব্যাপারে আপনার সতর্ক থাকার প্রয়োজন। কারণ আমার অবজারভেশন হলো যে এনসিপির প্রতি সহানুভূতি দেখিয়ে একই সাথে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় জিনিসটা হলো আপনার আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তাদের ভেতরেই দেখা যায় যে 2 দিন পর পর এক ধরনের পক্ষ পরিবর্তন হয়। এটা যে আওয়ামী লীগের মধ্য থেকে এই পক্ষটা পরিবর্তন হয়, এবং এটার জন্য 2টা জিনিস থাকতে পারে। হলো যে হয়তো আওয়ামী লীগের রশিটা পেছন থেকে যারা টানার চেষ্টা করছেন, তাদের শিকার হচ্ছেন কিনা এরা। অর্থাৎ আজকে একজন রশি টানছেন, উনি আজকে একভাবে কথা বলছেন, 5 দিন পরে আরেকজন তার পেছনে শার্ট টেনে ধরেছে, তার কথা পরিবর্তন হয়ে গেছে। অথবা হতে পারে যে এই অ্যাক্টিভিস্ট নিজেও শিখছেন যে ভালো থেকে মন্দ কোনটা, দুটোই হতে পারে। তবে এটা একটা অপরিপক্কতার লক্ষণ। এই ধরনের যারা অ্যাক্টিভিস্ট আছেন, যদি কেউ থেকে থাকেন, তার উচিত এই কাজটা যে একটা মন্দ কাজ, এইটা যে অপরিপক্কতার লক্ষণ, এইটা ভালোভাবে অনুধাবন করা, এবং অনুধাবন করে নিজের মতটাকে ভালোভাবে যাচাই বাছাই করে সেইটাকে প্রকাশ করা। যাচাই বাছাই এখানে একটা বড় উপায় থাকতে পারে সংশোধনের। আর একটা উপায় থাকতে পারে সততা, যে আপনি কি সৎভাবে চাচ্ছেন কিনা। সেই উপায়ের আরেকটা একেবারে নিরসনের সবচেয়ে বড় উপায় হলো, যদি কোনো ভুল হয়ে যায় কথাবার্তায়, সেটা পরবর্তীতে স্বীকার করা। ভুল স্বীকার করার মাধ্যমে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন যারা অ্যাক্টিভিস্ট আছেন। এরপরে আরেকটা যে জিনিস আমি দেখলাম, যে রহস্যময়তা ক্রিয়েট করা, সাসপেন্স। এটাও একেবারে ইনোসেন্টলি অনেকে করে। ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিল যে মুখপাত্র আসছে। এগুলো করবেন না, আসলে তো আমরা সবাই দেখব। হ্যাঁ, অথবা এমন একটা লেখা আপনি লিখলেন যে অনেক কঠিন, আপনি বোঝাইলেন যে রাজনীতি এমন একটা কঠিন সাবজেক্ট, এইটাতে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, রাজনীতি কঠিন হতে পারে, রাজনীতি সহজও হতে পারে, কিন্তু রহস্যময়তা ক্রিয়েট করা এটা ঠিক হচ্ছে না। আর এটার জন্য অবশ্যই ইন্টেলেকচুয়াল ক্রেভিংটা একটু দায়ী, এবং যেটা পজিটিভ। যারা লিখে, যারা কথা বলে, তাদের তো ইন্টেলেকচুয়াল ক্রেভিং থাকবে, যে একটু উপরে ওঠা, করা, সেটার তো পজিটিভ আছে। কিন্তু সেটা করতে গিয়ে আপনি এমন কিছু লিখলেন যেটা নিরীহ মানুষগুলা বুঝলো না, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বুঝলো না, তাদের মধ্যে
ভয় বেড়ে গেল, তাদের মধ্যে আপনার অনিশ্চয়তা বেড়ে গেল, তাহলে তো আপনি আসলে আওয়ামী লীগের এই মুহূর্তে উপকার করছেন না। তো এই কাজগুলা করার ক্ষেত্রে সাবধান থাকবেন। মানে আমি বলবো যে আপনার সহানুভূতি দরকার, মানে অন্যদের প্রতি যাদের জন্য লিখছেন, কোনো ধরনের অস্থিরতা এই জায়গায় আপনারা তৈরি করবেন না। এই তিনটা জিনিস যদি আপাতত আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অস্থিরতা দেখা দেয়, সেইটা আমরা কিছুটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে আনতে পারবো। এখানে একটা বড় জিনিস মনে রাখতে হবে যে বর্তমানে আমরা যেটা দেখছি যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, কিন্তু রিচ অনেক কম। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আমি আজকে একটা লেখা পড়লাম একজনের, এত ভালো লেখা, কিন্তু লেখার মধ্যে আবার রহস্যময়তা আছে। তো রহস্যময়তা থাকলে তো আবার উনি নিজেকে জাহির করলেন। তো রহস্যময়তা যদি কাটিয়ে লিখতে পারেন, এই লেখাগুলো ভালো, এবং এটা ইনসাইট দিয়ে চিন্তার খোরাক যোগায়, এবং দলের মধ্যে যারা যারা নতুন তরুণ কর্মী আছে তাদের চিন্তার খোরাক জায়গায়, যেটা, এবং চিন্তাটাই তো, চিন্তা যত বেশি করা হবে পজিটিভলি, ততই কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই দলের ম্যান পাওয়ার, আমি দলের বলি না, কারণ আমি বলি যে মুক্তিযুদ্ধের পক্ষে, দলের বললে জিনিসটা একটু সংকীর্ণ হয়ে যায়, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে একটা আপনার ম্যান পাওয়ার বলুন, ইন্টেলেকচুয়াল বলুন, সেগুলা তৈরি হলো। সেই দিকটা খেয়াল রাখলে কিন্তু আপনার লেখাও ভালো হবে, বেশি মানুষ রিচ করবে, এবং আপনি ভয় যদি উৎপাদন করেন, সেটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে। তারপরে যে জিনিসটা মনে রাখা দরকার, আমি এই তিনের মধ্যে আনছি, সেটা হলো যে ওই রিচটা কম হয়, আসলে ঐক্যটা নাই। এক একজন এক একজনের মতো করে করেন, আর প্রকাশ্যে অনেকে অনেকের প্রতি বিষোদ্গার করেন, যেটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, এখানে আমি জানি হয়তো বিষোদ্গারের বাস্তব ভিত্তিও থাকতে পারে, কারণও থাকতে পারে, সেগুলো নিরসন করা জটিল, কিন্তু কথা হলো যে শত্রুতামূলক আচরণ করা ঠিক নয়, যেহেতু আওয়ামী লীগের জন্য এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে, এবং আওয়ামী লীগের যারা সিনিয়র লিডারশিপ আছেন, তাদের মধ্যে আসলে সহমর্মিতা তৈরি হলে আমার মনে হয় এই অ্যাক্টিভিস্টগুলোর মধ্যে সহমর্মিতা তৈরি হবে। আমি ধারণা করি যে প্রত্যেক অ্যাক্টিভিস্টের তার কোনো শ্রদ্ধেয় বড় ভাই বলেন, সিনিয়র নেতা বলেন, বা এদের সাথে যোগাযোগ আছে, এবং তাদের মধ্যে যদি পারস্পরিক সদ্ভাবটা না থাকে, তাহলে এদের মধ্যেও কিন্তু থাকবে না। তো সেটা তৈরি করার জন্য আওয়ামী লীগের সিনিয়র যারা নেতারা এই অ্যাক্টিভিস্টদের সাথে যোগাযোগ করেন, সেই নেতাগুলোকে বলবো যে আপনাদের সিনিয়রদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, বিভেদ থাকে, একজন আরেকজনকে পছন্দ না করেন, সেটা কিন্তু এই মুহূর্তে বাদ দেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, এতে কোনো সন্দেহ নেই, তখন আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন। তবে আমি মনে করবো যে এটা চিরতরে বন্ধ করা দরকার। আওয়ামী লীগের মূল ক্ষতিটাই হয়েছে যে আসলে অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগের সব মানুষকে, অর্থাৎ যেই অভিযোগটা আসছে যে সিনিয়র নেতারা তার কর্মীদের পাত্তা দেননি, জামাত শিবিরকে চাকরি দিয়েছেন, এগুলা কিছুটা শত্রুতামূলক প্রচারণাও আছে, আবার সত্যও আছে, কিন্তু সত্যটাকে নিরসন করতে হবে। অর্থাৎ যখন একটা দলের মধ্যে মানুষ থাকে, এখানে পারস্পরিক ক্রোধ, ঘৃণা, এটা বাড়বেই, কিন্তু সেটাকে সচেতনমূলক ভাবে যদি নিয়ন্ত্রণ না করা যায়, এটা কিন্তু দলের জন্য ক্ষতি হয়। সেই দিকটা স্মরণ রেখে, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখে, এবং এটা এমন নয় যে কাউকে সংশোধন করে দেওয়ার জন্য আহ্বান জানানো না, নিজেরা যদি সচেতন হন যে আপনার বা আপনাদের মধ্যে বিভেদ, কিভাবে বিভেদটা নিচের দিকে গড়াচ্ছে, কিভাবে সেটা একেবারে কাদা ছোঁড়াছুড়ির মধ্যে যাচ্ছে, সেই দিকটা খেয়াল করা দরকার। এখন প্রশ্ন হলো যে যেই আশঙ্কাটা সবসময় করা হচ্ছে যে আওয়ামী লীগ ভেঙে যাবে বা আওয়ামী লীগ টুকরো টুকরো করে ফেলবে কেউ, এইটা আসলে বাস্তব ভিত্তি নেই। আওয়ামী লীগ থেকে কেউ সরে যেতে পারে, কেউ বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করতে পারে, সেখানে তারা সাফল্য পাবে না। হ্যাঁ, শত্রুরা আপনার যারা আওয়ামী লীগের শত্রু, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনে যারা গেছে, সেই বিদেশি শত্রু, দেশি শত্রু, জামাত, বিএনপি, তারা তো চাইবেই আওয়ামী লীগ দুর্বল হোক, কিন্তু চাইলে কি আওয়ামী লীগকে দুর্বল করা যাবে? বরঞ্চ দেখা গেছে যে 2024-এর জঙ্গি উত্থানের পরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোতে অনেকগুলা জিনিস পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের সামনে। সেই জিনিসগুলোই আপনারা বেশি বেশি প্রচার করেন। এখানে আমি ফেসবুকে এটা নিয়ে সুন্দর সুন্দর লেখা দেখেছি, কি কি পরিষ্কার হয়ে গেছে। প্রথম কথা হলো যে বাংলাদেশ যারা এই পর্যন্ত চালিয়েছে, জিয়াউর রহমান থেকে তারেক রহমান পর্যন্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমতুল্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশকে শাসন করার দক্ষতা এদের কারো সেই পরিমাণ নাই। দ্বিতীয় প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে মৌলবাদ কতটা ক্ষতিকর এবং ইউনূস কতটা ক্ষতিকর।
কারণ মৌলবাদ আর ইউনিসি তো 24-এর জঙ্গি উত্থানের পর ক্ষমতা দখল করলো, করে তো এরা চুরিদারি করে বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। বাংলাদেশে আজকে যে হামে যে অসংখ্য শিশু মারা যাচ্ছে, আমরা কি 24-এর জঙ্গি কোয়ালিশন ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা কি তাদের থেকে এই শিশুদের প্রতি, এই শিশুদের পিতামাতাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখছি? প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সুন্দর কাজ করছেন, উনি স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন, আমি এগুলো প্রশংসার দৃষ্টিতে দেখতে চাই। কিন্তু যেখানে তার দেশে, প্রধানমন্ত্রীর সেই দেশে প্রতিদিন 10-12টা শিশু হামে মারা যায়, একেবারে অপ্রয়োজনীয় একটা মৃত্যু, তাই না? শেখ হাসিনাটা আমলে কি এটা কল্পনা করা যায়? সেখানে প্রধানমন্ত্রীকে তো ওগুলা মানায় না। তার মানে হলো এই প্রধানমন্ত্রী, এই মানুষের মানে তার মধ্যে একটা ক্রূর নিষ্ঠুরতা আছে, যেটা তাকে কিন্তু কোনোভাবে স্পর্শ করে না। উনি যতই আমাদেরকে তার চেহারা দেখান যে উনি ভদ্র, উনি ভালো চান, উনি সহনশীলতা চান, উনি কি বলে, উনি বাংলাদেশের ভবিষ্যৎ ইত্যাদি, কিন্তু এই ক্রূর নিষ্ঠুরতা থাকলে কিভাবে তারেক রহমান বাংলাদেশের ভালো করবেন? আমি তো দেখি যে সেই 21শে আগস্টের নিষ্ঠুরতা এখানেও, যে মানে যেটা সত্যিকারের নিষ্ঠুরতা, সেখানে কিন্তু তিনি অচল অবিচল। এই জায়গায় শেখ হাসিনাকে আপনি কল্পনা করুন তো, তিনি কি পরিমাণ বিচলিত হতেন এই শিশুগুলার মৃত্যু দেখে। সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতি, ওনার রাষ্ট্রের জন্য যে প্রেম, মানুষের জন্য যে দরদ, সেইটা কিন্তু এই সব শাসক গোষ্ঠী 24-এর জঙ্গি কোয়ালিশনের কেউ ম্যাচ করতে পারবে না। আপনার আমার দায়িত্ব হলো এই জিনিসগুলো পাশের মানুষকে বলে তাকে বোঝানো। এটা করার জন্য তো আপনার এটা করার জন্য কোনো ধরনের দরকার নাই, কি বলবো, যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিকতা দরকার নেই। এই যে মানুষ অনেকে মিছিলে যাচ্ছেন, বন্দী হচ্ছেন শত্রুর হাতে, পুলিশের হাতে, সেটা তো করার দরকার নাই। আপনি নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, কিন্তু একজন মানুষের সাথে কথা বলবেন সাবধানে, তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটাই হওয়া উচিত এই মুহূর্তে আওয়ামী লীগের সর্বস্তরের যারা আছেন বাংলাদেশের মধ্যে, তাদের কাজ। একজনকে বোঝান না, মানে একজন আওয়ামী লীগের যদি 2 কোটি সমর্থক যদি এই কাজটা করে, তাহলে তারও 2 কোটি মানুষকে আপনি বোঝাতে পারছেন, একজন যদি একজনের দায়িত্ব নেন, তাই না? এই জিনিসগুলো মানুষ এখনো ভালোভাবে বুঝছে না। কারণ হলো আমরা বাংলাদেশে যে ব্যর্থতাটা আমাদের আছে, জঙ্গিবাদকে আমরা মোকাবেলা করতে পারিনি, এবং জঙ্গিবাদের মাধ্যমে যারা গুজব ছড়িয়েছে, যারা মানুষের মগজ ধোলাই করেছে, সেই পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, এদেরকে দিয়ে, কনক সারোয়ার, সেই মগজ ধোলাই থেকে মানুষকে তুলে আনতে একটু সময় লাগবে। কিন্তু যে ক্ষতি মানুষ বহন করছে সেটা তো বাস্তব, তাই না? কখনো চিন্তা করা যেত শেখ হাসিনার আমলে হামি শিশুদের, উনি তো টিকা দিয়ে শিশুগুলাকে বাঁচাতেন। এইরকম মহামারী তো পৃথিবীতে দেখা যায় না। আমি কয়েকদিন আগে দেখলাম যে কোথায় কোথায় হয়েছে, সব আফ্রিকাতে এবং ফিলিপাইনে একটা হয়েছিল। এটা তো হয় না। এবং বাংলাদেশ তো সারা বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করেছিল শেখ হাসিনা, অনেকগুলো ক্ষেত্রে রোল মডেল তৈরি করেছিল। তার মধ্যে এই টিকা দিয়েও কিন্তু উনি রোল মডেল তৈরি করেছিলেন বাংলাদেশকে, শিশুর নিরাপত্তা। সেটা কিন্তু ইউনুস এসে ধ্বংস করে দিচ্ছে। এটা নিয়ে আমি আরো অনেক ভিডিও করব, কারণ ইউনুস কি কি ক্ষতি করেছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষকে একেবারে ধরে 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 আমাদের শিখিয়ে দিতে হবে। কিন্তু আপাতত আমরা তো 24-এর জঙ্গি উত্থানের পরে এই লাভটা পেলাম যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অপরিহার্য, এবং অন্য যে কোনো দল এই বাংলাদেশকে শুধু ধ্বংস করবে। তারা কূটনীতি বোঝে না, তারা দেশের মধ্যে মানুষের মঙ্গল বোঝে না, তারা অর্থনীতি বোঝে না, তারা শুধু দেশের জন্য ক্ষতি ডেকে আনে। এই জিনিসগুলো তো ঘটে গেছে, এখন এটা আমাদেরকে মানুষকে ধরে ধরে বুঝাতে হবে। সেই কাজটা করেন, এবং সেটা তো করা কোনো কঠিন কাজ না। ফলে 24-এর জঙ্গি উত্থানে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উপায় নাই। বলতে পারেন বাংলাদেশের মানুষ এখনো বোঝেনি, না বুঝলেও বোঝানোর মতো যথেষ্ট ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, বোঝানোর মতো বাংলাদেশের ধ্বংস যথেষ্ট সাধিত হয়ে গেছে। আমার আপনার কাজ হলো যে সেই ধ্বংসগুলা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানো। ফলে যারা আশঙ্কা করেন যে আওয়ামী লীগকে শত্রুপক্ষ ভেঙে ফেলতে পারবে, এইটা কিন্তু সম্ভব না। তবে এই জায়গায় একটা সচেতনতা আমাদের তৈরি করা দরকার। সেটা আমি আজকে যেই 3টা কথা এর মধ্যে বললাম, একটা হলো যে এনসিপি কে শত্রু জ্ঞান করতে হবে। 2 নাম্বার বললাম যে যারা আজকে 2 দিনের মধ্যে নিজের সাইড পরিবর্তন করেন আওয়ামী লীগের ভেতরে থেকেও, তাদেরকে এই জায়গাটা চিন্তা করতে হবে যে এই সাইড পরিবর্তনটা কেন হচ্ছে, স্বার্থে হচ্ছে না নিজের অবুঝ, মানে নিজে অবুঝ আছেন দেখে সেই জন্য হচ্ছে, সেটা সংশোধন করা। 3 নাম্বার যেটা বলেছি যে যারা অ্যাক্টিভিজম করতে গিয়ে, ইন্টেলেকচুয়াল হতে গিয়ে রহস্যময়তা ক্রিয়েট করবেন না। এটা সাধারণ কর্মীদের জন্য এটা ক্ষতিকর হয়। অর্থাৎ আপনি রহস্যময়তা ক্রিয়েট করা মানে আপনি একটা ভয় ছড়িয়েছেন। ভয়ের থেকে ভয় ছড়ানো আপনাকে বন্ধ করতে হবে।
4 নাম্বার যেটা বলবো যে ঐক্য আসবে শেখ হাসিনার নেতৃত্বে। সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার যোগ্যতা আপনারা দেখেন নাই। এই যে আমরা 2024 জঙ্গি উত্থানের পর থেকে সবাই বলে চলছি যে শেখ হাসিনাকে এইটা করা দরকার, ওইটা করা দরকার, এত চাপ, এত প্রেসারেও ওনার মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই। এটা আপনারা কি লক্ষ্য করেছেন? আমার মধ্যে অস্থিরতা আছে, আপনার মধ্যে অস্থিরতা আছে, শেখ হাসিনার মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নেই। এটাই শেখ হাসিনার কোয়ালিটি। শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা কিছু করেছেন, এই অস্থিরতাটা ওনার না থাকার কারণে উনি করতে পেরেছেন। ফলে শেখ হাসিনাকে নেতা মেনে, উনি যাকে সিলেক্ট করে দিবেন তাদেরকে নেতা মেনে আপনাকে এগুতে হবে। এর বিকল্প কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু নাই। এখন শেখ হাসিনা ভুল করছেন, ইত্যাদি করছেন, এগুলোর দিকে যাওয়াই যাবে না। এবং শেখ হাসিনা বিব্রত হন এমন কোনো কথা সোশ্যাল মিডিয়ায় আর বলার দরকার নেই। আমি নিজেও বলেছি, অনেকে বলেছেন, কিন্তু সেই দিকে যাওয়া যাবে না। যেটা করতে হবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার বাইরে গিয়ে কেউ আওয়ামী লীগ করবে এই দিবা স্বপ্ন দেখে লাভ নাই। যত শত্রুতা এর পেছনে থাকুক, অর্থাৎ আওয়ামী লীগকে ভাগ করে ফেলার, তারা কিন্তু সার্থক হবে না। ফলে বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখুন। উনি ধীরগতিতে গেলে আপনি ধীরগতিতে যান, উনি ডিসিশন দিলে সেটা তামিল করুন। এইভাবে আপনি করলে দ্রুত কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে। তবে বাংলাদেশ সেটা কি কালকেই হবে? কালকে হবে না, আরো কিছুদিন হোক, বাংলাদেশের মানুষ বুঝুক। এটা প্রাকৃতিক ভাবে বুঝতে পারে, অন্যভাবেও বুঝতে পারে। হ্যাঁ, শেখ হাসিনা কি চিরকাল বসে থাকবেন? আমি সেটা মনে করি না। শেখ হাসিনাকেও দ্রুত বাংলাদেশের ক্ষমতা গ্রহণের চেষ্টা করতে হবে, এবং তিনি সেটা তো করছেন। এবং আমাদের কাছে যথেষ্ট এটার কি বলবো যে এটার নিদর্শন আছে। শেখ হাসিনার উপর আস্থা রাখার সবচেয়ে বড় কারণ হলো ওনার দৃঢ়তা, ওনার স্থিরতা। আপনার অস্থিরতা সত্ত্বেও যে উনি অস্থির নন, সেটা কিন্তু আপনার নিজের, আপনি যারা অস্থির তাদের জন্য একটা বড় শক্তি। কারণ শেখ হাসিনাই আমাদের একটা অ্যাঙ্করিং পাওয়ার, আমাদের নোঙ্গর, আমাদের বাতিঘর, আমাদের ভবিষ্যৎ। আমাদের মানে আমি আপনি আওয়ামী লীগের সমর্থক না বা মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থক না। যেই জঙ্গিবাদে আপনার মগজ ধোলাই কিন্তু মানুষেরও ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা। আশা করি এই কথাগুলো আপনারা মনে রাখলে আমার মনে হয় ক্ষুদ্র স্বার্থে নিজেদের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে সেগুলো আপনারা জলাঞ্জলি দিতে পারবেন। ভুল হলে ভুল স্বীকার করবেন, প্রকাশ্যে স্বীকার না করলে নিজের কাছে স্বীকার করবেন, এবং সৎ থাকবেন যতদূর সম্ভব এই দুঃসময়। এগুলো পালন করলে আওয়ামী লীগের যে অস্থিরতাটা বিভিন্ন পর্যায়ে আছে সেটা শেষ হয়ে যাবে বা অনেক দূর প্রশমিত হবে। আর শেখ হাসিনা তো আসেনি আমাদের মাথার উপর।